আজ তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স। সে চ্যাপ্টারের নাম হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। দেখবে এই কোশ্চেনগুলো দেখবে তোমরা বিভিন্ন পরীক্ষা কিন্তু এগুলো পেয়ে যাবে, এর জন্য মনোযোগ দিয়ে শুনবে, আর শুনলে আশা করি তোমরা পারবে। চলো তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা ধরি তোমাদের, বলো বলতে পারবে উপস্থিতি বিপাকের দুটো উদাহরণ। উপস্থিতি মানে কি, যাদের জীবের যে শুষ্ক ওজন বৃদ্ধি পায় উপস্থিতি বিপাকের ফলে। তাহলে কি কি বললাম বলো? সালোক সংশ্লেষ আর কি পুষ্টি। ওকে চলো এবার তাহলে বলতে পারবে অপস্থিতি দুটি শ্বসন আর কি রেচন। এতে কি হয়, আমাদের সামান্য শুষ্ক ওজন কি হয় হ্রাস। বুঝতে পারছো কথা কি বললাম? ব্যাস, তাহলে উপস্থিতি কি কি বললাম বলো? আর অপস্থিতি শ্বসন আর রেচন। এবার জীবের বলতে পারবে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য কি? উত্তেজনায় সাড়া দেওয়া, এবং তার মধ্যে কি থাকবে? জীবন চক্র থাকবে। প্রত্যেকটা জীব মানে তাদের মধ্যে কি দেখা যাবে? জীবন চক্র বা উত্তেজনায় সাড়া দেওয়া। এবার বলো তাহলে তোমরা যে কাকে প্রাণের ভৌতভিত্তি বলা হয়? বলতে পারবে প্রাণের ভৌতভিত্তি বা জীবনের ভৌতভিত্তি কাকে বলা হয়? শর্ট কোশ্চেন দেবে কিন্তু। সেটা হচ্ছে প্রোটোপ্লাজমকে বলা হয় কি প্রাণের ভৌতভিত্তি বা জীবনের ভৌতভিত্তি। তাহলে কাকে বলো বলো? প্রোটোপ্লাজম। মনে থাকবে? ব্যাস এসো। এরপরে যেটা হলো তোমরা বলো গমন আর চলন কাকে বলে? বলতে পারবে? স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। বাহ, খুব সুন্দর বলেছো। আর গমন কাদের বলবো? সামগ্রিকভাবে স্বইচ্ছায় স্থানান্তর করা অথবা তার সাথে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা, তাদেরকে আমরা একসাথে কি বলবো? গমন। বাহ, খুব ভালো বলেছো। এবার এসো, পৃথিবীতে যখন সৃষ্টি হয়েছিল পৃথিবী, তখন তাপমাত্রা কত ছিল? 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। বাহ, খুব ভালো হয়েছে। এবার প্রথম আমাদের যে জীবকোষটা হয়েছিল, প্রথম জীবকোষ, তার নাম হচ্ছে কোয়া সার্ভেট। বলতে কোয়া সার্ভেটটা কোন বিজ্ঞানী বলেছিল? বিজ্ঞানী উপারি। তাহলে প্রথম জীবকোষটির নাম কি? কোয়া সার্ভেট। এটা কে নামকরণ করেছিল? বিজ্ঞানী উপারি। চলো এর পরবর্তী ক্ষেত্রে কিছুদিন পরে এরপরে আমরা যেটা একটা পেলাম প্রথম কোষীয় জীব, সেটার নাম হচ্ছে মাইক্রো স্পিয়ার। বলতো এটা কে নামকরণ করেছে? বিজ্ঞানী ফক্স। তাহলে কে? বিজ্ঞানী ফক্স। এগুলো কিন্তু দেবে। হ্যাঁ ঠিক বলেছো। এরপরে আসো আমরা দেখবে তোমরা পাবে ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে, এগুলো কেন বলা হয়, তোমার কাকে বলা হয়? প্রোক্যারিওটিক কোষ কাদের বলা হয়? যাদের বলা আদি কোষ। প্রোক্যারিওটিক কোষ অপর নাম হচ্ছে কি? আদি কোষ। কেন আদি কোষ বলা হয় বা প্রোক্যারিওটিক কোষ কেন বলা হয়? কারণ এদের দেশে মানে এদের দেহে সুগঠিত কি থাকে না? নিউক্লিয়াস থাকে। এই জন্য এদের কি বলা হয়? প্রোক্যারিওটিক কোষ। তাহলে কি প্রোক্যারিওটিক কোষ কাদের দেখা যায়? পরীক্ষা একবার দিয়েছিল, পরীক্ষায় আবার শুনে নাও। যেমন কাদের দেখা যায়? যেমন ব্যাকটেরিয়া, নীলা সবুজ শৈবাল ইত্যাদি দেহে তাদের কি দেখা যায় বলো? প্রোক্যারিওটিক কোষ। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস। এবার ইউক্যারিওটিক কোষ কাদের দেখা যাবে বা যাদেরকে আদর্শ কোষ বলা হয়? কেন বলা হয়? কারণ ওর দেহে সুগঠিত কি দেখা যায়? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের জন্য একটাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, আর একটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক মানে যাদের নিউক্লিয়াস নেই, আর ইউক্যারিওটিক কোষ মানে কি? যাদের দেহে নিউক্লিয়াস আছে। মনে থাকবে? তাহলে এবার যেমন দেখা যায় কাদের দেহে, যেমন হচ্ছে উন্নত ধরনের উদ্ভিদ বা প্রাণীদের দেহে আদের কি দেখা যায় বলতো? আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ দেখা যায়। মনে থাকবে? ব্যাস হয়ে গেল। এরপরে আসো যেটা, এরপরে তোমরা বলবে যে প্রকরণ ব্যাপারটা কি? প্রকরণ ভালো করে শুনবে। প্রকরণ হয়েছে যে প্রতিটি প্রজাতির জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্রতম পার্থক্য দেখা যায়, তাদের এক কথায় কি বলা হয়? প্রকরণ বা ভেদ। তাহলে কি ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য। যেমন প্রতিটি প্রজাতির জীবদের মধ্যে, প্রতিটি প্রজাতির মধ্যে একজন প্রজাতি মানে প্রাণী যারা আছে তাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্থক্য দেখা যায়। যেমন কেমন দেখবে, কখনো তোমরা দেখতে পাবে যে 4টে যদি কুকুর হয়, দেখবে অনেক সময় কুকুরের বাচ্চা দেয়, দেখবে এর মধ্যে দেখবে একটা দেখে বেশ নাদুস নুদুস, আর একটা দেখবে একদম রোগা, আর একটা দেখবে দেখতে একদম গুল্লুর মতো লাগে দেখতে। ঠিক আছে, তার মানে দেখে একই রকম দেখতে, কিন্তু তাদের মধ্যে কি আছে? ক্ষুদ্রতম যে পার্থক্য আছে, বৈশিষ্ট্য পার্থক্য আছে, সেটাকে আমরা এক কথায় কি বলবো? ঠিক আছে। আর মিউটেশন আমরা কাদের বলবো বলতে পারবে? মিউটেশন হলো জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে বলা হয় মিউটেশন। কি বললাম? জিনের মধ্যে হঠাৎ করে, জিনের মধ্যে যে হঠাৎ করে কোনো পরিবর্তন হয় তাকে বলা হয়েছে মিউটেশন। যেমন দেখা গেল যে কোনো পিতামাতার দিকে দুজনেই হয়তো কৃষ্ণবর্ণ মানে শ্যামলা, কিন্তু তাদের মধ্যে দেখা গেলো একজন সন্তান হলো বিদেশি টাইপের, মানে কি একদম
কি বলে শ্বেত বর্ণ মানে হচ্ছে পরিষ্কার। এটা হতেই পারে ব্যতিক্রম, তার মানে হঠাৎ কোনো পরিবর্তন। আবার দেখা গেলো দেখ আমাদের হঠাৎ করে দেখবে কোনোটা জিনিস দেখবে ওদের বংশের সবাই লম্বা, কিন্তু হঠাৎ করে একজন কি হয়ে গেল বেটে। আবার কোনো দেখবে বংশের ওদের সবাই বেটে কিন্তু হয়ে গেলে কি লম্বা। তাহলে এরকম করে হঠাৎ করে জিনের যে হঠাৎ করে আকস্মিক কোনো পরিবর্তন, এটাকে এক কথায় কি বলা হয়? মিউটেশন। মানে উদাহরণ দিয়ে বোঝানোর ক্ষেত্রে। ওকে, বোঝাচ্ছে? ব্যাস। এবার তোমরা বলবে জীববিদ্যা শব্দটি নামকরণ কে করে? বিজ্ঞানী ল্যামার্ক। বিজ্ঞানী তাহলে জীববিদ্যা শব্দটির নামকরণ কে করে? বিজ্ঞানী ল্যামার্ক। বিজ্ঞানী ল্যামার্ক। এবার তাহলে তোমরা বলো জীববিদ্যা জনক কাকে বলে? অ্যারিস্টটল। জীববিদ্যার জনক কাকে বলে? অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলকে কিন্তু দর্শনেরও জনক বলা হয়। কি বললাম? দর্শনের জনক বলা হয়। মনে থাকবে? ব্যাস, মনে রাখবে। এবার একটু এসো, এবার তাহলে তোমরা বলো জীববিদ্যায় নিউটন কাকে বলা হয়? ডারউইন। জীববিদ্যায় নিউটন কাকে বলা হয়? ডারউইন। একদম ঠিক বলেছো। এরপরে আমরা আসবো, দেখবে বিভিন্ন সময় বিভিন্ন সাপে কামড় দেয়, কিন্তু সাপ তো আমরা অনেক দেখি, কোন সাপে কামড় দিলে কি হয় বা তার জন্য কি কি দরকার, বা কুকুরে কামড়ালে কি হয়, কি দরকার, সেগুলো আমরা একটু জেনে নিই। যেমন তোমাদের বলা হয়, যেমন পাগলা কুকুরে লালা থেকে কি রোগ হয় বলো তো? জলাতঙ্ক। জলাতঙ্ক রোগ দেখবে কখনো কুকুরে যদি কামড় দেয়, যদি ঠিক করে ট্রিটমেন্ট বা চিকিৎসা না করা হয়, তখন কিন্তু জলাতঙ্ক রোগ দেখবে। জল দেখলে ভয় পাওয়া, তারপরে কুকুরের মতো আওয়াজ করা। কিন্তু জলাতঙ্ক রোগ হলে ঠিকমতো ট্রিটমেন্ট না হলে কিন্তু ও মারা যাবে, নির্ঘাত মারা যাবে, হয়তো আগে আর পরে। ওকে আর বাঁচাতে পারে না সময় মতো যদি তাকে পরিষেবা না দেয় ঠিকঠাক করে। বুঝতে পেরেছো তো? এই জন্য তোমরা কিন্তু চেষ্টা করবে কখনো কারো আশেপাশে হলে বা যত সময় তাকে হসপিটাল নিয়ে তার পরিষেবা বা ট্রিটমেন্ট করা। ওকে, চলো। এরপরে যেটা হলো, তাহলে জলাতঙ্ক রোগের প্রতিষেধকের নাম কি বলো? হাইড্রোফোবিনাম। কি হলো? হাইড্রোফোবিনাম। ব্যাস। এরপরে যেটা আসবে তোমাদের, যেমন হচ্ছে দেখো তোমরা মাঝে মাঝে দেখতে পাবে চন্দ্রপড়া সাপ, তারপর হচ্ছে গোকরো সাপ, সামুদ্রিক মাছ মানে সাপ, ঠিক আছে? এগুলো দেখতে পাবে। যেমন তোমাদের যে বলা হয় যে চন্দ্রপড়া সাপে কামড় দিলে তাহলে কি ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে প্রতিষেধকটা দেওয়া হয় সেটা হচ্ছে হিমোটক্সিক্স। মনে থাকবে? এবার তাহলে এটা কী করে? রক্তের মাধ্যমে বাহিত হয় এবং রক্তের লোহিত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে রক্তের লোহিত কণিকা কি ধ্বংসপ্রাপ্ত হয় কোন সাপে কামড় দিলে? চন্দ্রপড়া সাপ। দেখবে আমাদের এলাকায় সাধারণত পশ্চিমবাংলায় চন্দ্রপড়া সাপটাই কিন্তু বেশি দেখা যায়। বুঝতে পেরেছো তো? এবার এছাড়াও গোকরো সাপও দেখা যায়, বিশেষ করে গরমের দিন আসলে অথবা দেখবে এই বর্ষা সিজন শুরু হলে কিন্তু এগুলো উৎপাত ভীষণ বেড়ে যায়। যাই হোক, তাহলে কি হলো? চন্দ্রপড়া সাপে কামড় দিলে তাহলে প্রবলেমটা কি হয়? রক্তের মাধ্যমে ছড়ায় এবং লোহিত রক্তকণিকা কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই জন্যই দেখবে কখনো কামড় দিলে বা তাকে বারবার রক্ত পাল্টাতে দেখবে তোমাদের আশেপাশে শুনবে, বা কখনো যদি মানে ঠিকমতো ট্রিটমেন্ট যদি না হয় তখন দেখবে কদিন পর পরে কী করতে হয়? তার রক্তটা পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয়। এরপরে আছে দেখবে গোকরো সাপ। গোকরো সাপ যেটা প্রতিষেধক সেটা হচ্ছে নিউরোটক্সিক্স। ঠিক আছে? এটা কি করে? মানুষের স্নায়ুতন্ত্র আক্রান্ত করে, স্নায়ুতন্ত্র, ঠিক আছে? আর যেটা হচ্ছে এর যদি মানে কামড়ালে পর কী করে বোঝা যাবে, সেটা হচ্ছে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায়। মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা আস্তে আস্তে কী হয়ে যায়? বন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করে। তার মানে গোকরো সাপে কামড় দিয়েছে। এরপরে আছে সামুদ্রিক মানে মাছ, মানে সাপ। সামুদ্রিক সাপ মানে হচ্ছে যেগুলোতে সমুদ্রে যেসব সাপ দেখা যায় এগুলো কিন্তু ভীষণ বিষাক্ত হয়। যেমন এটা গেছে মায়োটক্সিক্স, যেটা হচ্ছে পেশিতন্ত্র আক্রান্ত, মানে পেশি মানে আমাদের যে বাহুর যে পেশি থাকে সেগুলো আক্রান্ত করে দেয় এবং আমরা শক্তি পাবো না, অকালে দুর্বলে পড়বো, ধীরে ধীরে প্যারালাইসিস হবে এবং মারা যাবে। পরিষ্কার হতে একদম, ঠিক আছে? ব্যাস। এরপরে তোমরা যেটা পাবে, তাহলে বলো তো তোমরা যে মহাকাশ গবেষণায় কোন ধরনের শৈবাল নিয়ে যায়? ক্লোরেল্লা। কারণ ক্লোরেল্লা অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে এবং অধিক পরিমাণে অক্সিজেন ত্যাগ করতে পারে। এর জন্য মহাকাশ জানে এই ক্লোরেল্লা নামক শৈবাল নিয়ে যাও। ওকে, বেশ। এরপরে তোমরা বলবে ট্যাক্সোনমি শব্দের অর্থ কি বলতে পারবে? ট্যাক্সোনমি শব্দের অর্থ কি? বিন্যাস বিধি। এই সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি কে ব্যবহার করে? অগাস্তা পিদা কন্ডল। ওকে, এসো। এরপরে আমরা যেটা পাবো কিছু কিছু যেমন জনক পাবো, যেমন কি যদি বলে চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? হিপোক্রেটিস। চিকিৎসাবিদ্যার জনক কাকে বলা হয়? হিপোক্রেটিস। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। এবার তাহলে তোমরা বলো উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাস। ওকে, এবার এখানে আরেকটা কোশ্চেন দেবে, তোমরা এই কোশ্চেনটা দেখুন পাবেই, দেখবে যেমন ন্যাচারালিস হিস্টোরিয়া গ্রন্থের লেখককে প্লিনি। দেখবে যারা প্র্যাকটিস সেট দিচ্ছ প্র্যাকটিস সেটে কিন্তু তুমি পাবে কি আছে? হিস্টোরিয়াস
ন্যাচারাল হিস্টোরিয়া, এটা আমরা ইতিহাসে পেয়েছিলাম। প্লিনি। হ্যাঁ, ইতিহাসও দেখে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক করেছো। এবার আমরা যেটা পাবো, এর সাথে আর একটা কোশ্চেনও পাবে, দেখবে দ্য রিপাবলিক গ্রন্থটির লেখাটা কার? কি বললাম? দ্য রিপাবলিক বা দি রিপাবলিক যাই বলো, গ্রন্থের লেখা হয়েছে প্লেটো। ভেরি ভেরি দুটো কোশ্চেন, মানে একদম পাবে তোমরা প্র্যাকটিসের যখন দেবে। এবার এসে বলো বিন্যাস বিধির জন্য কাকে বলে? ক্যারোলাস লিনিয়াস। এবার বলো তো দ্বিপদ নামকরণ কি করেছে? ক্যারোলাস লিনিয়াস। এবার ক্যারোলাস লিনিয়াস দুটো বই লিখেছে, প্লান্টানাম আর একটা গেছে সিস্টেমা ন্যাচারালিস। এই দুটো বই কিন্তু লিখেছে কে বলো তো? ক্যারোলাস লিনিয়াস। এইবার দেখবে ট্যাক্সোনমির আবার 4টি উপাদান আছে, কি কি বলতে পারবে? শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। এবার দেখবে যেটা হচ্ছে দ্বিপদ নামকরণ বলতো কোন দুটি উপাদান নিয়ে গঠিত? গণ আর জাতি। কি বললাম? গণ আর প্রজাতি নিয়ে কি হয়েছে বলতো? দ্বিপদ নামকরণ। ব্যাস। এবার ট্যাক্সোনমি আমাদের মানে কোথায় অ্যাকচুয়ালি বেশি দেখা যায় বলতে পারো? কোন জীব বৈচিত্র্যের সন্ধান পাওয়া যেটা যায় সেটা অ্যাকচুয়ালি কোথায় বেশি দেওয়া যায়? ইউরোপে বেশি পাওয়া যায়। এবং কোন অঞ্চলে? সেটা হলো ক্রান্তীয় অঞ্চলে আমাদের ট্যাক্সোনমি এদের ব্যবহারটা বেশি দেখা যায়। কোথায়? ক্রান্তীয় অঞ্চলে এবং ইউরোপে বেশি দেখা যায়। ব্যাস। এরপর আমরা যেটা পাবো যেমন হচ্ছে হায়ারার্কির শ্রেণীবিন্যাস। হায়ারার্কির শ্রেণীবিন্যাস কি করেছে বলতো? বিজ্ঞানী লিনিয়াস। কি করেছে? বিজ্ঞানী লিনিয়াস। এই হায়ারার্কির আবার কয়টি ধাপ আছে? 7টি ধাপ। কি কি শুনে নাও। যেমন হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এবার এখান থেকে দেবে ম্যাক্সিমাম বেশি কোশ্চেন দেয় রেলে। দেখবে রেলের গ্রুপ বি যারা পরীক্ষা দেবে দেখবে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথম এই 7টি ধাপের মধ্যে প্রথম কে আছে বলতো? রাজ্য। আর শেষে কে আছে বলতো? প্রজাতি। পরপর মনে রাখবে, কিন্তু প্রধানত এই দুটো মনে রাখবে। এবার বলো আম গাছের হায়ারার্কি বা শ্রেণীগত অবস্থান, এখানে 7খানেই দেওয়া আছে। এরপর তোমরা বলো বিভাগ বা কোন পর্বের অন্তর্গত বলো তো? আম গাছ গুপ্ত বীজি। কোন পর্বের বলো? গুপ্ত বীজি। আর আমের বলতো বিজ্ঞান শব্দ নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আর মানুষের বিজ্ঞান শব্দ নাম হোমো সেপিয়েন্স। এবার বলো মানুষ কোন পর্বের অন্তর্গত? কোয়াডাটা। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানুষ কোন পর্বের অন্তর্গত? কোয়াডাটা। আর মানুষের যেমন হচ্ছে গণ হচ্ছে হোমো, আর প্রজাতি কি বলতো? সেপিয়েন্স। তাহলে গণ আর প্রজাতি নিয়ে কি হয়েছে বলতো? হোমো সেপিয়েন্স। একদম ঠিক বলেছো। এবার তোমরা যেটা বলবে জীবের 5টি রাজ্য। জীবের 5টি আমাদের যে জীব আছে পৃথিবীতে, এই জীবকে প্রধানত 5টি ভাগে ভাগ করেছে বিজ্ঞানী কে বলতে পারবে? উইটেকার। কত সালে বলতো? 1969 খ্রিস্টাব্দে। 1969 খ্রিস্টাব্দে জীবদের 5টিতে শ্রেণীবিন্যাস করেছে কে? উইটেকার। এবার কি কি উইটেকার দেখবে আমাদের যত জীব আছে সব কিন্তু এই 5টি ভাগের মধ্যে কোনো ভাগে না ভাগে পড়েছে। যেমন কি আছে? মনেরা, তারপর আছে প্রোটিস্টা, তারপর আছে ছত্রাক, প্ল্যান্টি, আর আছে অ্যানিমালি। তাহলে কি বললাম? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি, বুঝতে পেরেছো? চলো এরপরে আমরা পড়বো এই যে রাজ্যগুলো আছে মনেরা কি কি বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য আছে দেখে নিই। যেমন প্রথম যেটা বললাম এরা এককোষী এবং প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ আমাদের কাদের বলবো? যাদের সমন্বিত নিউক্লিয়াস আছে। পরীক্ষা কিন্তু দেবে 4টা অপশন দেবে, এর মধ্যে দেবে যে কাদের মধ্যে সুদীর্ঘ নিউক্লিয়াস নেই, তাহলে কি হবে? মনেরা। ওকে। তারপর কি বলেছে? কোষ আণুবীক্ষণিক মানে খুবই সূক্ষ্ম। কোষ প্রাচীর পেপটাইডো গ্লাইকান নিয়ে গঠিত। এদের পুষ্টি পরীক্ষা হচ্ছে সবুজ এবং পরভোজী। সবুজী মানে কি? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর পরভোজী মানে কি? অন্যের উপর যারা নির্ভরশীল করে বেঁচে থাকে। এবার পরভোজী পুষ্টি বলছে মৃতজীবী। পরজীবী এবং মৃতজীবী প্রকার হয়। মৃতজীবী মানে কি? মৃতজীবী মানে হচ্ছে যারা কোনো মৃত জৈব বস্তুর উপর খেয়ে বেঁচে পড়ে থাকে। আর মিথো ময়সী থয়কারে থো, মৃতজীবী মানে কি? যারা হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণ করে একে অপরের বেঁচে থাকে, তাকে বলে মৃতজীবী। ওকে। আর কোষ বিভাজনকালে ব্যায়াম গঠিত হয় না কাদের? মনেরা। আর এই মনেরা কোথায় দেখতে পাওয়া যায়? এরা জলে, স্থলে, অন্তরিক্ষে। তার মানে পৃথিবীর সব জায়গায় তাদের বিরাজমান দেখা যায় কাদের? মনেরা। এইবার তোমাদের যেটা দেবে মনেরা কয়েকটি বৈশিষ্ট্য কি কি? যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, নীলাশূল, শৈবাল। তাহলে এরা কিসের মধ্যে পড়েছে? মনেরা। এবার তাহলে তোমাদের যদি বলি ব্যাকটেরিয়া বলো তো এটা ইউক্যারিওটিক কোষ না প্রোক্যারিওটিক কোষ? কেন বলো? নিউক্লিয়াস নেই। এবার তোমাদের যদি বলি মনেরার মধ্যে কি আদর্শ নিউক্লিয়াস আছে? নেই।
তার মানে তাদের যে সুগঠিত নিউক্লিয়াস নেই। নেই। তারা এটা কোন প্রকৃতির ভাবে কোষের মধ্যে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। ব্যাস এখন এই বলতে এবার হচ্ছে প্রোটিস্টা রাজ্য, এরা হচ্ছে এককোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতি। ইউক্যারিওটিক মানে কি বলেছিলাম, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের দেহে গঠিত নিউক্লিয়াস আছে, বা এদের আদর্শ কোষও দেখা যায়। এদের পুষ্টি হয়েছে স্বভোজী এবং পরভোজী। ওকে, এরপর এখান থেকে তোমরা যেটা ভাবে এদের দেহে অযৌন এবং যৌন জনন সম্পন্ন হয়। কাদের দেখা যায় এটা বলো? প্রোটিস্টার মধ্যে যৌন এবং অযৌন জনন সম্পন্ন দেখা যায়। এবার এদের মধ্যে আমরা কি কি পাবো উদাহরণগুলো, যেমন গেছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম। তাহলে কি কি বললাম বলো? ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম। এবার তোমরা তাহলে বলতে পারবে যেমন আছে প্যারামিসিয়ামের গমনাঙ্গ নাম কি? না, প্যারামিসিয়াম। অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে কি? ক্ষণপথ। অ্যামিবার হচ্ছে কি? ক্ষণপথ। আর শ্বাসঙ্গ, অ্যামিবার শ্বাসঙ্গ কি বলছে? সমগ্র দেহতল। অ্যামিবা কি করে? সমগ্র দেহতল দিয়ে শ্বাসঙ্গ করে। আর রেশনাঙ্গের নাম কি? দেহগাত্র, দেহ দিয়ে করে বা সংকোচিত অপর। এবার যেটা আছে প্যারামিসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? সিলিয়া। ব্যাস হয়ে গেল। এবার এসো, এবার আমরা যেটা পাবো 3 নম্বরে হচ্ছে ফাঞ্জি। ফাঞ্জি কি কি বস্তু আছে? এরা এককোষী, বহুকোষী, অনুসূত্রাকার মানে সূক্ষ্ম সূক্ষ্ম হয় এবং কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এবং এদের পুষ্টি পরিবেশে মৃতজীবী এবং পরজীবী এবং মিথজীবী প্রকৃতির হয়। মৃতজীবী মানে কি? মৃতজীবী বস্তুর উপর খেয়ে পরে বেঁচে থাকে। পরজীবী অন্যের উপর নির্ভরশীল। আর মিথজীবী মানে কি? বন্ধুসুলভ আচরণ করে। ওকে, চলো তাহলে ফাঞ্জির বস্তু কি কি পাবো পেলাম। এবার হচ্ছে উদাহরণ, যেমন হচ্ছে ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম। তাহলে বলতে পারে ফার্স্ট অ্যান্টিবায়োটিকের নাম কি? পেনিসিলিয়াম রুটেটাম। বলতো কে আবিষ্কার করছে? আলেকজান্ডার ফ্লেমিং, বিখ্যাত লোক কিন্তু। চলো এবার 4 নম্বর প্লান্টি। প্লান্টি কি আছে? কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। মনে আছে সেলুলোজ কোষ প্রাচীর? যেমন দেখবে কোষ চাপ্টার কিন্তু তোমরা এটা পাবে সেলুলোজ। ওকে, এবার আছে এদের উদাহরণ যেমন কারা কারা আছে? শৈবাল, স্পাইরোগায়া, মস যেমন হচ্ছে পোগোনেটাম, আর ফান হচ্ছে ড্রেওপটেরিস। তাহলে এর মধ্যে রাজ্যের প্লান্টের মধ্যে আমরা কি কি উদাহরণ পাবো? শৈবাল, মস, ফান। শৈবাল, মস, ফান এগুলো দেবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আছে অ্যানিমালিয়া। অ্যানিমালের মধ্যে আমরা কি কি উদাহরণ পেতে পারি? যেমন পরিফেরা, পরিফেরা মানে হচ্ছে সাইকন। আর অঙ্গুরিমাল মানে কারা? কেঁচো। আর সন্ধিবোধ মানে কারা? চিংড়ি। সন্ধিবোধ মানে কাদের বলা হয়? চিংড়ি। আর কম্বোজ কাদের বলা হয়? শামুক। আর কন্টক তৈরি হয়েছে কি? তারামাছ। এরা কিসের মধ্যে পড়বে? অ্যানিমালিয়া। ব্যাস হয়ে গেল। এবার তোমরা বলে উভচর উদ্ভিদ কাদের বলে বলতে পারবে? উভচর উদ্ভিদ মানে জলে থাকে, স্থলে থাকে। তাহলে এরা কারা? যেমন হচ্ছে মস, বা এদের অপর নাম হচ্ছে ব্রায়োফাইটা। এটা কিন্তু রেলের মানে রেলের কিন্তু একবার কোশ্চেন এসেছিল। ঠিক আছে, উভচর উদ্ভিদ কাদের বলা হয়? মস বর্গ বা ব্রায়োফাইটা। বুঝতে পারলাম? ব্যাস। এবার বলো ব্যক্তবীজী আর গুপ্তবীজী কয়েকটি উদাহরণ। ব্যক্তবীজী কাদের বলে? যেমন হচ্ছে সাইকাস, পাইনাস, নিটাম। এরা কি হয়েছে বলতো? ব্যক্তবীজী। আর গুপ্তবীজী কারা? ধান, মটর, ব্যাস। এবার তোমরা দেখবে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রী আমরা কাদের বলবো? যেমন হচ্ছে ধান, গম, ভুট্টা মানে একটা মতো শস্য। আর দ্বিবীজপত্রী মানে কি? যাদের মধ্যে দেখবে আমাদের আমের সিজন, দেখবে একটা আম ফাটালে ভিতরে যে আটি দেখবে 2খানা এরকম চাপা দেওয়া থাকে, বুঝতে পারছো? আটি। তাহলে এদের বলা হয়েছে কি আম, মটর, ছোলা, তেঁতুল। দেখবে মটর খাবে ঘুগনি, তখন দেখবে মাঝখানে ফেটে যায়। তারপর দেখবে ছোলা খাবে, তাই তেঁতুলও দেখবে যখন ফাটাবে 2খানা তাও থাকে, তার মানে দ্বিবীজপত্রী দ্বারা গঠিত। এগুলো কিন্তু দেখবে একটু ভালো করে। এবার তাহলে তোমরা বলো কেঁচো। কেঁচোর গমনাঙ্গের নাম কি? সিটা। কেঁচোর গমনাঙ্গের নাম কি? সিটা। আর শ্বাসঙ্গের নাম কি বলতে পারবে? দেহতল। কেঁচোর শ্বাসঙ্গের নাম কি? দেহতল। আর কেঁচো রেশনাঙ্গের নাম কি? না, রেচনাঙ্গ, নেফ্রিডিয়া। আর গমনাঙ্গ কি? সিটা। গমনাঙ্গ হচ্ছে সিটা, রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। আর যেটা সে শ্বাসঙ্গ হচ্ছে দেহত্বক দিয়ে সে শ্বাস ত্যাগ করে। এবার বলতে পৃথিবীতে কোন পর্বের প্রাণীরা সবচেয়ে বেশি? আর্থ্রোপোডা। এটা কিন্তু রেলে একবার এসেছিল। ঠিক আছে, সবচেয়ে বেশি আছে কারা বলো পৃথিবীতে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। এবার বলো কোন প্রাণীদের মধ্যে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? তার মানে এর কোনো রূপান্তর হয় না, যা আছে তাই, তাকে বলে অসম্পূর্ণ রূপান্তর। যেমন কি? আরশোলা। ওকে।
বলো তো কাদের চোখে পেকটিন দেখা যায় বলতে পারবে? পায়রা পায়রার চোখে কি দেখা যায়? বলো তো তাহলে পায়রার বায়ুথলের সংখ্যা কটি বলতে পারবে? 9টি। পায়রার বায়ুথলের সংখ্যা কটি? 9টি। বাহ, তোমরা ভালোই পেরেছো, কোনো অসুবিধা নেই। বলতো সব থেকে বৃহৎ আকৃতির পাখির নাম কি? আর ঘোড়া এবং গাধার সংকর প্রাণী একসাথে কি বলে বলতে পারবে? মিউল। পরীক্ষা দেবে কিন্তু এটা। ঘোড়া এবং গাধার সংকর প্রাণীকে একসাথে কি বলে? কি বলে? মিউল। পরীক্ষা কিন্তু এটা একবার এসেছিল। ওকে, এবার তোমরা বলো, দেখবে এর আগে বলেছো যে প্যারামেসিয়াম এর গমনাঙ্গের নাম কি? কি হবে বলো? সিলিয়া। আর ইউগ্লিনের গমনাঙ্গের নাম কি বলতে পারবে? ফ্লাজেলা। তাহলে কি হলো? ইউগ্লিনের গমনাঙ্গের নাম কি? ফ্লাজেলা। আর এইবার কি হলো? প্যারামেসিয়ামের গমনাঙ্গ কি? সিলিয়া। পরীক্ষা কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু পাবে তোমরা, বুঝলে কি বললাম? এবার বলো তোমরা, এবার তোমরা বলবে, সবই জানো তোমরা, কি ধরে বলো তো কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? কচ্ছপ। তাহলে কোন প্রাণী বেশি দিন বাঁচে? কচ্ছপ। বলো তো মাছের আকৃতি দেখতে কেমন? বলো ভি আকৃতি, মানে ওটা পেশি হয়েছে ভি আকৃতি, কিন্তু দেখতে কেমন? মাকু আকৃতি। কোনটা মাছ মানে দেখতে কেমন? মাকু কাদের বলে জানো? দেখবে যারা দেখবে তাঁত বোনা, তাঁত মানে বোঝো তো, গামছা বা শাড়ি যারা তৈরি করে, তাদের দেখবে একটা ভিতরে দড়ি থাকে, সুতো থাকে, সুতো দিয়ে কটাস করে মারলে পর দেখবে একবার এদিকে যায়, একবার এদিকে। তারপর দু মুখ চোক্কা, এইটা, আর মাঝখানে সে মোটা, এদের বলা হয় মাকু। দেখবে মাছ দেখবে সামনের দিকেও সরু থাকে, পিছনের দিকেও সরু থাকে, এই জন্য একে বলে মাকু। তাহলে মাছটা দেখতে কেমন হয়? মাকু আকৃতি। এরপরে কি তাদের চলাফেরা করতে সুবিধা হয়। আর যে পেশি থাকে সেটা বলেছে মাইটো পেশি, সেটা হচ্ছে ভি আকৃতি। ওকে, চলো এবার বলো তো কোন প্রাণীর রক্ত ঠান্ডা হয় বেশি? সাপ আর ব্যাঙ। মনে রাখবে, আরো হয় অন্য কিছু, কিন্তু এই দুটো বেশি মনে রাখবে। আর কাদের, এবার বলো কাদের চোখে পেকটিন দেখা যায়? পায়রা, নিশ্চয়ই তোমরা জানো। এবার তাহলে বলো পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। বলো পায়রার লেজে থেকে যে পালক থাকে না, লেজের দিকে কিন্তু কয়টি থাকে বলতো? 12টি। আর ডানায় কয়টি থাকে? 23টি। কয়টি? 23টি। মনে থাকবে তো? কোশ্চেন কিন্তু এগুলো একটা দেবে। বায়ুথলি, লেজের পালক, আর ওটা হচ্ছে ডানার পালক, আর কাঁধ থেকে চোখ দেখা যায় পেকটিন। এটা একটু মাথায় রাখবে। তারপরে বলো, এটা তো ধরেছি, আর একটু বলি তোমাদের, একটু ঝালাই করে নিই। তাহলে আমের বিজ্ঞান শব্দ নাম কি বললাম? মানুষের হোমো, এবং ঠিক বলেছো। তাহলে বলতে পারো তোমরা যকৃৎ, তারপরে সেই যকৃৎ কৃমি, ফিতা কৃমি, এদের রেশনাঙ্গের নাম কি? ফ্লেম কোষ। এদের রেশনাঙ্গের নাম কি? ফ্লেম কোষ, মনে রাখবে। এবার তাহলে তোমরা বলো, বলো তো এই যে অ্যানিমেলিয়া যে রাজ্যটি, বলো তো এদের দেহে ইউক্যারিওটিক কোষ দেখা যায় না প্রোক্যারিওটিক কোষ দেখা যায়? ইউক্যারিওটিক। কেন? এদের দেহে আদর্শ নিউক্লিয়াস। ঠিক বলেছো। ধানের বিজ্ঞান শব্দ নাম বলতে পারবে? ওরাইজা স্যাটিভা। ওরাইজা স্যাটিভা দেবে কিন্তু এগুলো। তারপরে যে বাঘের প্যান্থেরা টাইগ্রিস, একদম ঠিক বলেছো। এগুলো পারো তোমরা, তাও বাড়িতে আরও একটু দেখে নেবে ভালো করে, যেগুলো আরও ভালো করে পারা যায়, বাড়িতে একটু চর্চা করবে। বিন্যাসবিধির জন্য কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ কে করেছে? আর এবার বলো ন্যাচারালিস্ট হিস্টোরিয়া গ্রন্থের লেখক কে? প্লিনি। আর দ্য রিপাবলিক? প্লেটো। ভীষণ ইম্পর্টেন্ট। আর ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করে কে? কন্ট্রোল। ঠিক বলেছো। যাক,
তোমরা ভালো বলেছো, আরও পড়তে হয় বেশি করে। এবার সবাইকে যারা ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা একটু সাপোর্ট দেবে, তাহলে আরও সামনে এগোনো যাবে। এবং তোমাদের কোনগুলো চাহিদা আছে যে কী পড়ালে ভালো হয়, তোমাদের তো মতামত আছে, এই জন্য তোমরা কমেন্টে কিন্তু সেগুলো লিখবে। এবং আর পাশে দেখার পাশাপাশি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর প্রথম ক্লাসগুলো শুরু হচ্ছে, এরপর থেকে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। যারা পরীক্ষার জন্য সামনে প্রিপারেশন নিচ্ছ তাদের ভীষণই উপকার হবে। একদম টেক্সট বই এবং যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা আসে সেগুলো ধরে ধরে তোমাদের একদম পড়ানো হয়, একদম বেসিক লেভেল থেকে। আর পরপর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি সায়েন্স, তারপর আর্টস এবং যা থাকে এভরিথিং, যে জিকেগুলো কোশ্চেন হয় দেখবে পরপর তোমরা এখানে এই চ্যানেলে সবগুলো পেয়ে যাবে। এই জন্য তোমাদের ভীষণ সাপোর্ট আমার প্রয়োজন। আর লাইক শেয়ার যা এভরিথিং সব কিছু করবে। আর যেগুলো কি বললাম যে তোমাদের কি কি দরকার আছে বা কী করলে ভালো হয় বা কোনগুলো অসুবিধা সুবিধা, সেগুলো কিন্তু তোমরা আমাদের জানাবে। আর জানালে আমরা খুব খুশি হব। তাহলে আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা।